হিয়া শ্রাবণের কথায় রেডি হলো। ওর মাথায় একটা কথা এখনো ঢুকছে না যে শ্রাবণ যাকে মারলো, এত এত ঘৃণা করে, তাকে দেখতে হসপিটালে যাবে। সত্যি অবিশ্বাস্য। আদৌ কি সম্ভব? শ্রাবণের কাছে এগুলোও সম্ভব? কি জানি কি করবে গিয়ে। হিয়া আবার কিসের চিন্তা? শ্রাবণ তো আছেই চিন্তা করার জন্য। শ্রাবণ হিয়াকে নিয়ে বের হয়ে গেল। কামাল গাড়ি নিয়ে এলো, সাথে রনিও এসেছে। দুজনে গাড়ির সামনে সিটে বসেছে। শ্রাবণ হিয়াকে নিয়ে ব্যাক সিটে বসলো। যেতে যেতে রনি হালকা ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে বলল, স্যার, অসুস্থ রোগীর জন্য কি নিয়ে যাব? শ্রাবণ কি যেন ভেবে বলে উঠল, ফলমূল যা লাগে নিয়ে যাও, তবে মাথায় রেখো ওরা জিনিস দেখে যেন বুঝে এগুলো শ্রাবণ চৌধুরী দিয়ে গেছে। হিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ হিয়ার প্রাণে তাকিয়ে ভ্রু উঠিয়ে বলল, কি কিছু লাগবে? হিয়া মাথা নাড়িয়ে বলল, ও। কিছু দূর যাওয়ার পরে কামাল গাড়ি থামালো। রনির আগে নামলো, এরপর কামালও নামলো। হিয়া শ্রাবণকে বলল, আচ্ছা, আপনি সত্যি মিরাজকে দেখতে যাবেন? হুম। কেন, অবিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। কিন্তু আপনি যাকে মারলেন তাকে কি করে দেখতে যাবেন? যদি উনার আপনাকে কিছু বলে, কি বলবে? ওদের এত বড় সাহস হয়ে ওঠেনি এখনো। আচ্ছা, সত্যি করে বলুন তো, কেন দেখতে যাচ্ছেন? আহা হা, তুমি বুঝতেছো না কেন? আমি ওকে মেরেছি। আমার একটা দায়িত্ব আছে না ওকে দেখতে যাওয়ার? হিয়া সিটি হেলান দিয়ে বলল, সত্যি আপনার মতো দায়িত্ববান লোক হয় না। এর মিনিট দুয়েক পরে হিয়ার চোখে পড়ল সামনে ফুচকাওয়ালাকে। এই মুহূর্তে শ্রাবণের কাছে একটু আবদার করতে ইচ্ছে করেছে। হিয়া শ্রাবণের দিকে এগিয়ে একটু ঘেঁষে বলে উঠল, একটা কথা বলবো? বলো। ফোনটা রাখুন না। শ্রাবণ ফোনটা রেখে দিল আর হিয়ার দিকে তাকিয়ে বলল, বলো এবার। হিয়া হাত দিয়ে ফুচকাওয়ালাকে দেখিয়ে বলল, ফুচকা খাবো। খাও, সাথে চলুন না। আমাকে যেতে হবে? যেতে হবে। তাহলে চলো। হিয়া খুশি হয়ে আগেই নামলো। শ্রাবণও নামলো। হিয়া শ্রাবণের হাত ধরে নিয়ে গেল ফুচকার দোকানের সামনে। শ্রাবণও নির্দ্বিধায় এগিয়ে গেল। এদিকে রনি আর কামাল ফলমূল কিনে গাড়ির ডিকিতে রেখে দিল। দুজনে গাড়িতে উঠবে, ঠিক এই মুহূর্তে চোখে গেল ওদের স্যারের দিকে। দুজনেই অবাক হয়ে এগিয়ে গেল। হিয়া ফুচকা খাচ্ছে, শ্রাবণ পকেটে হাত গুঁজে তার হাসি মুখে বউজানকে প্রাণ ভরে দেখে যাচ্ছে। হিয়া শ্রাবণকে একটা ফুচকা খাইয়ে দিতে চাইলো। শ্রাবণ মাথা নাড়িয়ে এক পা পিছিয়ে গেল। হিয়া খানিকটা জোর দিয়ে বলল, আরে খাও তো, ভালো জিনিস, আপনার ওই দামি দামি জিনিসের থেকেও ভালো। শ্রাবণ মনে মনে বলল, তোমার এই ফুচকার থেকে আমার ওই দামি জিনিসগুলোই ভালো। হিয়া জোরপূর্বক শ্রাবণকে ফুচকা খাইয়ে দিল। ফুচকা খাওয়া শেষে শ্রাবণ ফুচকার টাকা দিয়ে চলে গেল। দুজনে আবার গাড়িতে উঠে বসলো। গাড়ি চলে গেল হসপিটালে। ওরা চারজনই গাড়ি থেকে নেমে হসপিটালের ভেতরে চলে গেল। মিরাজের কেবিন জেনে নিয়ে চলে এলো ফোর্থ ফ্লোরে। কেবিনের সামনেই দাঁড়িয়েছিল মনির সাহেব। তিনি শ্রাবণকে দেখে বাকরুদ্ধ। সাথে ছেলে দুটো হাতের জিনিস, আবার সাথে শ্রাবণের বউও এসেছে। আশ্চর্য ব্যাপার তো। মনির সাহেব কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল, মিরাজ কেমন আছে এখন? একটু ভালো। তো তুমি হঠাৎ এলে কেন? আসা যাবে না নাকি? মনির সাহেব চুপ করে রইল। শ্রাবণ গভীর শ্বাস ছেড়ে বলল, সেদিন আপনার ছেলে বেঁচে যেত, কিন্তু মার খেলো কেন জানেন? কেন? আমার বউকে বলে সুন্দর। এটা মানা যায় বলুন? আমার বউকে আমি সুন্দর বলবো, আর কারো তো সুন্দর বলার রাইট আমি দেইনি। মনির সাহেব বললেন, তাই বলে এভাবে মারবে? শ্রাবণ বাঁকা হেসে বলল, আপনার বউকে যদি আমার বাবা সুন্দর বলে তাহলে মাথা ঠিক থাকবে বলুন? আর এগুলো না হয় বাদ দিলাম, আপনার ছেলে যে আমাকে মেরেছিল সেটা কি ভুলে গেছেন? মনি সাহেব কিছুটা অনুতপ্ত হলেন। তিনি বসলেন সিটে। শ্রাবণ সবাইকে নিয়ে কেবিনের ভেতরে ঢুকলো। দেখলো মিরাজ উবু হয়ে শুয়ে কারো সাথে কথা বলছে। মিরাজ হালকা ঘাড় ঘুরিয়ে শ্রাবণকে দেখে ফোনটা রেখে দিল। শ্রাবণ বলল, কিরে, কেমন আছিস এখন? ভালোই। তুই? ভালো। তো হসপিটালে কেমন লাগে রে? মিরাজ দাঁত চেপে বলল, কেমন আবার লাগবে?
মনে হচ্ছে হানিমুনে এসেছি। শ্রাবণ তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল, যাক, তাও তোকে একটু বোঝাতে পেরেছি। আচ্ছা, তোর বউ আসেনি রে? মিরাজ গম্ভীর কণ্ঠে বলল, টিকিট পাইনি। ও, তাহলে কেমন হলো? মানে আমার বউ আসেনি বলে কি কেমন হলো? শ্রাবণ বাঁকা হেসে বলল, আমার বউকে তুই সুন্দর সুন্দরী বলেছিলি। ভাবলাম তোর বউকেও সুন্দর বলে প্রতিশোধ দেব। কথাটা শেষ হতে হিয়া শ্রাবণের পিঠে চিমটি কাটল। বেজায় রাগ উঠে গিয়েছে। তবে মিরাজ এই কথা শুনে কিছু বলল না, শুধু ছোট করে বলল, বস। শ্রাবণ বলল, না রে, আজ বসবো না, তোকে একটু দেখতে এসেছিলাম। রনি আর কামাল একে একে ফলমূল আরও কিছু জিনিস রাখলো সোফায়। মিরাজ সেগুলো দেখে বলে উঠল, এগুলো আনার কি দরকার ছিল? তোরা তো দেখি দোকান ধরেই নিয়ে এসেছিস। উত্তরে শ্রাবণ বলল, আরে এগুলো তেমন কিছুই না। আজ আসি, ভালো থাকিস। আর কিছু দরকার হলে বলিস। সবাই চলে গেল কেবিন থেকে। শুধু শ্রাবণ দাঁড়িয়ে রইল। শ্রাবণ মিরাজের দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে দাঁত চেপে বলে উঠল, হসপিটালে আসিস, ভালোভাবেই থাক। এইবার অ্যালার্ট করে গেলাম, পরে আর অ্যালার্ট করতে আসবো না, ডিরেক্ট তুলে নিয়ে যাব। আর তুই ভালো করেই জানিস, এই শ্রাবণ চৌধুরী যা বলে তা করেই দেখায়। সো বি কেয়ারফুল। এই বলে শ্রাবণ বেরিয়ে গেল। এরপরে চারজনে হসপিটাল থেকে বেরিয়ে চলে এলো বাহিরে। ইয়া ধূপধাপ শব্দ করে গাড়িতে উঠলো, তাও আবার ড্রাইভিং সিটের পাশের সিটে। রনি আর কামাল শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ হিয়ার কাছে এসে বলল, ব্যাক সিটে এসো। হিয়া মুখ ঘুরিয়ে বলল, পারবো না, যেখানে বসেছি বসেছি। সিনক্রেট করো না তো, পেছনে বসো। হিয়া জানালার কাছ উঠিয়ে নিতে নিতে বলল, পারবো না। শ্রাবণ সোজা হয়ে দাঁড়িয়ে কোমরে হাত রেখে কামাল আর রনির দিকে তাকিয়ে বলল, তোমাদের ভাবে কি নিয়ে রেখে গিয়েছে বুঝতে পারছি না। তোমরা কেউ আজ করতে পেরেছো কি? রনি কামালের দিকে তাকালো। কামাল বলল, স্যার, আপনি মিরাজকে বললেন না যে ওর বউকে সুন্দরী বলে শোধ নেবেন? সেটা নিয়েই মনে হয়। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, এই নিয়ে আবার রেগে যেতে হবে? রনি বলল, স্যার, মেয়েরাই এমনই। তার প্রিয় মানুষের সাথে অন্য কারো ছায়া সহ্য করা তো দূরের থাক, তার মুখের কোনো নামও সহ্য করতে পারে না। শ্রাবণ বলল, গাড়ির চাবি দাও। কামাল বলল, স্যার, ড্রাইভ আপনি করবেন? চাবি দাও। আর তোমরা রিক্সা নিয়ে বাড়ি চলে যাও। কামাল সাথে সাথে চাবি দিয়ে দিল। শ্রাবণ গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। হিয়া সেই দিক থেকে মুখ ঘুরিয়ে জানালার কাচ খুলে সেই দিকে তাকিয়ে রইল। শ্রাবণ বলল, জেলাস হচ্ছে? আগে বলনি কেন? হিয়া তবুও কিছু বলল না। শ্রাবণ কিছু দূর গিয়ে নিরিবির একটা জায়গায় গাড়ি থামিয়ে বলল, তাহলে জেলাস হচ্ছে না, তাই তো? ভালোই হলো। পরের বউকে সুন্দরী বলতে আমারও কোনো দ্বিধা নেই। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে গিয়ে বলুন। আমার সামনে বলছেন কেন? আমি না করেছি নাকি আমি কিছু বলেছি? আপনার যাকে ইচ্ছে তাকে বলে ডাকুন, আমার কি? শ্রাবণ কাঁধ হালকা ঝাড়া দিয়ে বলল, বেশ, তাহলে তো আর কথাই নেই। এখন থেকে পরের বউকে সুন্দরী বলতে হবে। হিয়ার আগে কটমট দৃষ্টিতে তাকিয়ে শ্রাবণের কোলে এসে বসে বলল, কি বলবেন আবার বলুন। শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে নিজে আবারও কাছে টেনে নিয়ে বলল, কি বলবো? কি বলবেন মানে? এখন কিচ্ছু বুঝতে পারছেন না, তাই তো? পরের বউকে সুন্দরী বললেন, তাই তো বললেন। শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, বলছি তো। কি হয়েছে? মজা করে বলতেই পারি। তুমিও না ছাড়ো। হিয়া অবাক হয়ে বলল, এখন বলছেন যে মজা করে বলতেই পারি? শ্রাবণ হিয়াকে কোনো কথা বলতে না দিয়েই নিজে আরও কাছে টেনে নিল। হিয়ার ঠোঁটে ঠোঁট রাখলো। হিয়া যেন শান্ত হয়ে গেল। শ্রাবণের ঘাড়ে হাত রাখলো। ধীরে ধীরে শ্রাবণ হিয়ার ঠোঁট ছেড়ে গলার মুখ গুঁজল। শ্রাবণ হিয়াকে নিয়ে রাত 8টা নাগাদ বাসায় ফিরল। মাহমিদা বেগম দুজনের জন্য খাবার বাড়তে শুরু করলেন। হামিদ শিকদারে বসে আছেন ওদের জন্য। ওদের ছাড়াই আগে খেয়ে নিবে, সেটা আবার কেমন দেখায়। শ্রাবণ আর হিয়া ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হলো। শ্রাবণ হামিদ শিকদারকে বলল সাথে বসতে। হামিদ শিকদার বললেন, তোমরা দুজনে খেয়ে নাও, এরপরে খাবো। শ্রাবণ বলল, আসুন, আপনিও একসাথে খান, সমস্যা নেই। না না,
তোমরা খাও, আমার একটু কাজ আছে। হামিদ শিকদার চলে গেলেন ভিতরে। মাহমুদা বেগম শ্রাবণকে খেতে বললেন। শ্রাবণের জন্য আলাদা করে ঝাল কম দিয়ে তরকারি রান্না করেছেন। তিনি বিয়ের দিনই বুঝতে পেরেছেন শ্রাবণ ঝাল খেতে পারে না, তাই শ্রাবণের সুবিধার্থে আলাদা করেই রান্না করেছেন। শ্রাবণ হিয়ার রাতের খাবার খেয়ে রুমে এলো। শ্রাবণ বিছানা শুয়ে শুয়ে হিয়ার রুমটা দেখতে লাগলো আর বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। হিয়া কপাল কুঁচকে বলল, কেন? বাসর করব কি? যাও, সুন্দর করে দরজাটা লাগিয়ে দিয়ে এসো। হিয়া শ্রাবণের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, এখনই দরজা লাগাবো বাবা, আর আম্মু কি মনে করবে? চাপিয়ে দিয়ে এসো, শুয়ে আছি দেখা যাচ্ছে। হিয়া দরজা হালকা চাপিয়ে দিয়ে এসে বসলো। এ সময় শ্রাবণের ফোন বেজে উঠল। সাবিহা চৌধুরী কল দিয়েছেন। কি অবস্থা শ্রাবণ? কি করছো? শুয়ে আছি। তুমি কি করছো? বসে আছি। হিয়া কোথায়? এখানে, দাও কথা বলি। একবেলা বাড়িতে নেই মেয়েটা, তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নাও কথা বলো। হিয়া ফোনটা নিয়ে বলল, হ্যালো মা, কি করছেন? এই বসে আছি, তোদের ছাড়া খালি খালি লাগছে। হিয়া মস্করা করে বলল, মা, আপনার ছোট ছেলেকেও বিয়ে করে ফেলেন। যখন আমি এসে করব তখন ওই বউকে নিয়ে থাকবেন। তিনি এক কথা শুনতে হেসে বললেন, মেয়ে দেখতে থাকো। সাবিহা চৌধুরী আরও কিছু টুকটাক কথা শেষ করে বললেন, তাহলে সাবধানে থেকো, রাখছি। ঠিক আছে মা, ভালো থাকবেন। আর তুমিও। কলটা কেটে দিয়ে হিয়া ফোনটা দিয়ে দিল। শ্রাবণ বলল, তোমার ফোন তো ভেঙে গিয়েছে, ফোন লাগবে না? না, কেন? এমনিই ভালো লাগবে না। এমনিই লাগবে না? কেন লাগবে না? আমাকে ফোন দিবে না? না, ঠিক আছে, ভালো হলেই হলো, টাকাগুলো বেঁচে গেল। পরের দিন শ্রাবণ ঘুম থেকে উঠতে না উঠতে দেখলো তার বউজানা কফি হাজির। বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে কফি খেতে খেতে ব্যালকনিতে চলে গেল। আজ একটু মেঘলা মেঘলা পরিবেশ, একটু পর পর ঝিরঝির বৃষ্টিও পড়েছে। শ্রাবণ সেটা উপভোগ করতে করতে কফি খেলো। ওদিকে সকালের খাবার খাওয়ার জন্য মাহমুদা বেগম দুজনকেই ডাকলেন। হিয়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চলে আসুন। শ্রাবণ ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে কফির মগটা বিছানায় সাইড টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে এসে বসলো। মাহমুদা বেগম শ্রাবণের সব পছন্দের খাবার রান্না করেছেন। তিনি কিচেনে ঢোকার পরে শ্রাবণ হিয়াকে আস্তে করে বলল, তোমার মায়ের মতো সব একা হাতে হ্যান্ডেল করতে পারবে না? হিয়া মাথায় একটু কাত করে বলল, পারবো। মাহমুদা বেগম এসে বলল, কিরে, খাচ্ছিস না কেন? আর শ্রাবণ, খাওয়া শুরু করো। শ্রাবণ বলল, আঙ্কেল আসবে না? শ্রাবণ যতবারই হামিদ শিকদারকে ডেকেছে ততবারই আঙ্কেল বলে ডাকছে। শ্বশুরকে বাবা বলে ডাকতে ওর একটু অসুবিধাই হচ্ছে। এই মুহূর্তে শ্রাবণের প্রশ্নে মাহমুদা বেগম বললেন, সে কি আবার বাড়িতে থাকে? দেখো কোথায় গিয়ে কথা বলছে মামলা নিয়ে। ও, ওনাকে কল দিন, একসাথেই খাওয়া যাবে। আরে খাও তো, তোমার শ্বশুরের আসতে অনেক দেরি হবে। সে একবার বের হলে দুপুরে আগে বাড়িতে আসে না। বেলা 11টার দিকে একটু জোরেই বৃষ্টি নেমেছে। হিয়া আর শ্রাবণ শুয়ে আছে। হিয়া জানালা দিয়ে বৃষ্টি দেখে আর থাকতে পারল না। শ্রাবণের থেকে আলগোছে সরে এসে রুম থেকে বের হয়ে গেল। এরপরে তার মায়ের থেকে ছাদের চাবি নিয়ে সোজা চলে গেল ছাদে। একা একাই বৃষ্টিতে ভিজতে লাগলো। ওদিকে শ্রাবণ কি শুয়ে থাকার মানুষ? সেও রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে মাহমুদা বেগমকে থেকে জানতে পারলো হিয়া ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে। শ্রাবণও চলে এলো। আসার সময় 3তলা ফ্ল্যাটে তালা দেখে মুচকি হাসলো। ও যেদিন এইখানে এসেছিল এই ফ্ল্যাটেই উঠেছিল, এখানেই কিছুদিন থেকেছিল এই হিয়াকে পটাতে, আর শেষে বউ বানিয়ে ছাড়লো। শ্রাবণ ছাদে এসে হিয়াকে দেখলো সে ভিজছে একা একা। শ্রাবণ ছাদের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল হিয়ার কাছে। হিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরায় হিয়া খানিকটা ছিটকে ওঠে, আবার সাথে সাথে সরেও যায়। হিয়া শ্রাবণের দিকে ঘুরে বলল, আপনি এখানে এসেছেন কেন?
শ্রাবণ হিয়ার কোমরে হাত রেখে বলল, বউ একা একা ভিজছে, সেটা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, দেখতে এলাম। কিন্তু আপনার তো বৃষ্টিতে ভেজার অভ্যাস নেই। শ্রাবণ হেসে বলল, আমার একমাত্র বউয়ের জন্য না হয় এটাও অভ্যাস করে নিলাম। আর বৃষ্টিতে ভিজেছে, আজ একসাথে না হয় শাওয়ারটাও নিয়ে নেব। শ্রাবণের কথায় হিয়া লজ্জা পেয়ে সরে গিয়ে বলল, কিসের একসাথে শাওয়ার? আপনি একা একা ভিজুন, আমি গিয়ে শাওয়ার নিচ্ছি, এরপর আপনি যাবেন। শ্রাবণ মাথা নাড়িয়ে বলল, ও এমনটা তো চাই না, আজ একসাথেই গোসল করব। যদি আগে গোসল করছো তাহলে আবার করবো সেই দিনের মতো। না, আমি যাই। শ্রাবণ হিয়ার হাত ধরে রাখলো, ওকে আজ যেতে দিব না। শ্রাবণ দোলনায় বসলো, তার পাশে আবার হিয়াকেও বসালো। হিয়ার এমন একটা মুহূর্ত রেখে যেতেও ইচ্ছে করলো না। প্রিয় মানুষ, সাথে আবার এই বৃষ্টি, এমন একটা মুহূর্ত কেন, কে না চায়? হিয়ার মনে প্রকাশিত অপ্রকাশিত সকল কথা শ্রাবণকে আপন মনে বলতে লাগলো। শ্রাবণ তার বউজানের সাথে কিছু কথা শেয়ার করলো, আবার হিয়াকে এটা সেটা বোঝালো। আধ ঘন্টা পরে শ্রাবণ হিয়াকে নিয়ে নিচে নেমে আসলো। বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। নিচে এসে হিয়ার চালাকি করে আগেই ওয়াশরুমে ঢুকলো। শ্রাবণ ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে বলল, হিয়া, এই হিয়া, দরজা খোলো। ভেতর থেকে হিয়া বলল, জাস্ট 10 মিনিট অপেক্ষা করুন। এমন তো কথা ছিল না, দাঁড়াও, তোমাকে বের করছি। এই বলে শ্রাবণ রুমের দরজার সামনে এগিয়ে হিয়ার মাকে ডেকে আনলো। মাহমিদা বেগম এসে বললেন, কি হয়েছে? আর তুমি ভেজা কাপড় ছাড়োনি? ঠান্ডা লেগে যাবে তো। শ্রাবণ বলল, দেখুন না, আপনার মেয়ে কতক্ষণ ধরে ওয়াশরুমে রয়েছে, না কোনো কথা বলছে, না বের হচ্ছে। ভেতরে আবার অজ্ঞান হয়ে রইল নাকি? একটু দেখে দিন তো। বলো কি? দেখি তো। মাহমিদা বেগম ভেতরে ঢুকে ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, হিয়া, কি হলো রে তোর? দরজা খোল তো। হিয়া আকাঙ্ক্ষিত তার মায়ের কথা শুনে দরজা খুলল। মাহমিদা বেগম বললেন, কি করছিলি এতক্ষণ ধরে? কথা বলা যায় না নাকি? ভেতরে বসে ঘুম পাড়ছিলি? হিয়া তার মায়ের এহেন কণ্ঠায় ভেবাচাকা খেয়ে বলল, আম্মু কি বলছো? ঘুম পারবো কেন? তুই তাড়াতাড়ি বের হ। এই বলে তিনি চলে গেলেন। শ্রাবণ তার পেছনে পেছনে এসে রুমের দরজায় লাগিয়ে দিয়ে এসে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, আম্মু এমন কথা বললো কেন? আপনি কিছু জানেন? শ্রাবণ উত্তরে বলল, ভেতরে চলো বলছি। হিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শ্রাবণ ওয়াশরুমের দরজা লাগিয়ে দিয়ে হিয়ার দিকে এগিয়ে এলো। মুখে বাঁকা হাসি টেনে বলে উঠল, আজ একটা বড়সড় সারপ্রাইজ আছে তোমার জন্য। আজ নকল ঈর্ষাকে তোমার সাথে পরিচয় করে দেব। আর এরপরে কি হবে মনে আছে তো? পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্প মন দেওয়া না চলবে।